আগে আমরা শুনতাম, আমার ছোটবেলায় ছিল গোল্ড ফেসিয়াল, এটা হলো বেস্ট জিনিস। একটা তো ফার্স্ট জিনিস হচ্ছে এরকম না যে আমি হট করে অ্যাডাল্ট লাইফে গিয়ে ভাবছি না এবার আমাকে স্কিন কেয়ার শুরু করতে হবে, আমার পিগমেন্টেশন হয়ে যাচ্ছে বা অ্যাকনে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। এবার আপনার জল ঠিক আছে কিনা, নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সিস আছে কিনা, প্লাস আপনার লাইফস্টাইল, যেটা ভেরি ইম্পর্টেন্ট এখনকার দিনে। কেন কি দেখুন, এখনকার দিনে কিন্তু সবাই অনেক দেরি করে ঘুমায়। আমাদের বডি হচ্ছে মোর পিগমেন্ট প্রডিউস করে, একটা হচ্ছে মানে ওটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম বলতে পারেন, ঠিক আছে? কেন কি বেশি সান এক্সপোজার হলে অনেক সময় কিন্তু ক্যান্সারেও টার্ন করতে পারে। যেরকম ভিটামিন সি ইউজ করতে পারে, যেটা আপনার সেলের টার্ন ওভারটাকে বাড়াচ্ছে, পেপটাইডস ইউজ করতে পারে, রেটিনল ইউজ করতে পারে, সেগুলো ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের উপর। মেলাজমাটা কি? মেলাজমা হচ্ছে একটা ডার্ক প্যাচেস অন ইয়োর ফেস, ঠিক আছে, যেটা মেইনলি চিকসে দেখা যায়। আচ্ছা আচ্ছা, কালো রঙের ছোপ ছোপ যেটা হয় না, যেটাকে বাংলা মেচেদা বলে। কেন কি মাসেল যখন ওভার এক্সপ্রেশন, যাদের স্পেশালি যাদের খুব এক্সপ্রেশন দেওয়ার বেশি অভ্যাস থাকে, ফোরহেডে ফ্রাউনিং করা, তখন দেখবেন ফোরহেড লাইনস খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আমি তো অনেকদিন চেষ্টা করছি, আমার আসছে না, বাট আই ওয়ান্ট দ্যাট লাইন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে কে আছেন আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, এই যে বিভিন্ন মেকআপের লোকজন আপনাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে স্কিনের জন্য এটা করুন, স্কিনের জন্য ওটা করুন, এই করলে আপনার গ্লাস স্কিন হয়ে যাবে, ওই করলে আপনার কোরিয়ান স্কিন হয়ে যাবে, এইসব শব্দগুলো শোনা লাগছে না? স্যালাসিলিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড, এরকম প্রচুর অ্যাসিডের নাম শোনা যাচ্ছে, যে কেউ বলছে লাগিয়ে নিন মুখে। পয়েন্টটা হলো এই পুরো বিষয়টা নিয়ে যারা পড়াশোনা করেছে, যারা অনেকটা সময় কাটিয়েছে, যাদেরকে ডাক্তার বলা হয়, তারা ডার্মাটোলজি বলে একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছে, তারা তো এদের চেয়ে বেশি জানবে না। আজকের এপিসোডে এরকম একজন এক্সপার্ট আছে আমাদের, স্কিন কেয়ারের এক্সপার্ট, যার সঙ্গে আমরা স্কিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমার মনে হয় এই ধরনের এপিসোড আমার পার্সোনালি খুব মজা লাগে, নতুন নতুন জিনিস জানতে পারি। সো আজকে আমাদের সঙ্গে আছে ডক্টর স্নুহি ভুইয়া, আর উনি আমাদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সো লেটস গো টু দ্য এপিসোড, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছেন একজন এমন ডাক্তার, তিনি যেই ডাক্তারকে এই মুহূর্তে আমাদের মনে হয় আমাদের অনেকেরই খুবই প্রয়োজনীয়তা অনুভব করি আমরা, কারণ আমরা এখন স্কিন কেয়ার বিষয়টা নিয়ে কিন্তু বেশ কথা বলছি চারিদিকে, সোশ্যাল মিডিয়াতে হোক বা চারিদিকে। স্কিন কেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, ডক্টর স্নুহি ভুইয়া, তাই তো আপনার নাম? ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। কেমন আছেন? ঠিক চলছে সবকিছু, বেশ। এই যে স্কিন কেয়ার, আজকের দিনে দাঁড়িয়ে স্কিন কেয়ার একটা চর্চিত বিষয়। একদম, মানে আমি যখন ছোট ছিলাম আমার মনে হয় না, বা আমরা যখন বড় হচ্ছি তখন স্কিন কেয়ার নিয়ে এত কথা হতো। নিশ্চয়ই, ইনফ্যাক্ট আমার মনে হয় না আমি নিজেও কখনো কোনো ডার্মাটোলজিস্টের কাছে অ্যাকনের জন্য বা কোনো কারণে গেছি। কারেক্ট। ইভেন ঘামাচি হলেও আমরা সেটা বাড়িতেই ম্যানেজ হয়ে যেত। আর আজকের দিনে স্কিন কেয়ারটা এখন ইনফ্যাক্ট চেম্বারে বসলে ম্যাক্সিমাম পেশেন্ট অ্যাকনে নিয়েই, টিনেজাররা বলুন, ইনফ্যাক্ট আমি দেখেছি শুধু টিনেজার না, তাদের প্যারেন্টসরাও অনেক বেশি কনসার্ন থাকে। একটু ধরুন ট্যানিং হয়ে গেল, একটু পিম্পল বেরোলো, সেটা নিয়েও প্রচন্ড বেশি কনসার্ন এখনকার দিনে। অবভিয়াসলি ডিউ টু সোশ্যাল মিডিয়ার তো একটা ইনফ্লুয়েন্স আছে, প্লাস পিয়ার প্রেশার থাকে, চারিদিকে সবকিছু মিলে একটা যথেষ্ট, মানে সবাই খুব কনসার্নড এই জিনিসটা নিয়ে। আরেকটা কারণ আছে মনে হয় এটা আমার, কারণ প্রত্যেকের আজকের দিনে তারা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে, এবং সেই ছবি পোস্ট করার জন্য তাদের স্কিনটাকে ঠিক রাখা দরকার। প্লাস এখন দেখুন অনেক রকমের চলছে, যেরকম গ্লাস স্কিন, কোরিয়ান স্কিন কেয়ার, যেগুলো দেখে সবার একটা থাকে না, আমাদের কাছে আসে পেশেন্টরা যে আমার একদম গ্লাস স্কিন চাই, কোনো স্পট থাকবে না, একদম পোরলেস স্কিন, এটা মানে সবাই কনসার্ন এখনকার দিনে, যে ফটো পোস্ট করতে হবে। এবার ফটো পোস্ট তো দেখুন তাও ফিল্টার লাগিয়ে হয়ে যায়, বাট সামনাসামনি অ্যাকচুয়ালি আপনি কিরকম প্রেজেন্ট করছেন সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। এবং আজকের দিনে সবাই নিজেকে একটু সুন্দর দেখাতে চায়, এবং সেজন্য স্কিন কেয়ারের এত ইম্পর্টেন্স। প্রথম যে প্রশ্নটা করি সেটা হলো, এই যত আর বাকি আমাদের যা যা আছে, হাত পা,
এবং ভেতরে যত রকম যন্ত্রপাতি দিয়ে আমাদের যেই হোক তিনি জন্ম দিয়েছেন বা তৈরি করেছেন, তার মধ্যে স্কিনও একটা বড় পার্ট, এবং স্কিন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়, হ্যাঁ, সব থেকে লার্জেস্ট যেটাকে বলা হয়, সব থেকে লার্জেস্ট। বাকি সমস্ত জিনিসের জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা ডাক্তারের সঙ্গে কথা বলি। তো আপনার কি মনে হয় এখন তো অ্যাওয়ারনেস অনেক বেড়েছে অ্যাবাউট স্কিন কেয়ার, বাট প্রাথমিকভাবে আমার এই যে শরীরের ত্বক বা চামড়া, এটাকে ঠিক রাখার জন্য প্রাথমিকভাবে আপনাকে যদি বলি যে আপনি বেসিক কি করা উচিত একটা স্কিনকে ঠিক রাখার জন্য নিজের জীবনে, সেটা যদি বলেন। একটা তো ফার্স্ট জিনিস হচ্ছে এরকম না যে আমি হট করে অ্যাডাল্ট লাইফে গিয়ে ভাবছি না এবার আমাকে স্কিন কেয়ার শুরু করতে হবে, আমার পিগমেন্টেশন হয়ে যাচ্ছে বা অ্যাকনে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। এটা অ্যাকচুয়ালি স্টার্ট হওয়া উচিত একদম ছোটোর থেকে, যেটা আমাদের টাইমে এটা নিয়ে কেউ ভাবতো না, কনসার্ন ছিল না। বাট অ্যাকচুয়ালি একটা বেবি যখন হচ্ছে তখন থেকেই কিন্তু স্কিন কেয়ারটাও স্টার্ট হয়ে যায়। বেসিক একটা জিনিস সেটা আমি বিশাল কিছু না, জাস্ট একটা বাচ্চার যেরকম ইউজ করতে হবে শুধু ময়েশ্চারাইজার, আর 6 মাস পর থেকে সানস্ক্রিন, ঠিক আছে? এবার সানস্ক্রিনেরও অনেক ভাগ আছে, অবভিয়াসলি 6 মাস থেকে আমরা বলছি সানস্ক্রিন ইউজ করতে, আর 12 বছর অবধি আপনাকে সানস্ক্রিনেরও অনেক টাইপস আছে, ফিজিক্যাল সানস্ক্রিন হোক, আর একটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। আচ্ছা, ঠিক আছে? এবার বাচ্চাদের জন্য বলা হয় ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করতে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কেমিক্যাল সানস্ক্রিন, ডিফারেন্স হচ্ছে, দেখুন, ফিজিক্যাল সানস্ক্রিন হচ্ছে একটা লেয়ারের মতন স্কিনের উপর জমে থাকে, ঠিক আছে? ওটা কি হয়, সানটাকে স্কিনের ভেতরে যেতেই দেয় না, রিফ্লেক্ট ব্যাক করে দেয়। সেটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন, যেটার মধ্যে জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম ডাই অক্সাইড, এই জিনিসগুলো থাকে। আর কেমিক্যাল সানস্ক্রিন হচ্ছে যেটা আপনার আপার লেয়ার ওই কেমিক্যালটাকে অ্যাবজর্ব করছে, এবার সান যখন আসছে সেটাকে হিটে ট্রান্সফর্ম করে দেয়। আচ্ছা, ঠিক আছে? এবার অ্যাডাল্টরা কেমিক্যাল সানস্ক্রিন লাগাতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। বাট ছোটদের জন্য যেটা বলা হয়, ইনফ্যাক্ট লেস দেন 12 to 15 ইয়ার্স, যে ওদের জন্য ফিজিক্যাল সানস্ক্রিনটাই বেটার, বেশ সেফ। বেশ বেশ। তো এটাই হচ্ছে বেসিক জিনিস, ওখান থেকে শুরু হয় বিষয়টা, একদম ওই ছোট থেকে 6 মাস থেকে। ইনফ্যাক্ট হওয়ার পর তো অবভিয়াসলি ময়েশ্চারাইজার তো সবাই লাগায়, তেল, দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তেল। হ্যাঁ, এই প্রশ্নটাই আমি করতাম যে এই যে ময়েশ্চারাইজিং, এই ময়েশ্চারাইজিং বিষয়টা দুটো জিনিস দিয়ে হয়। একটা তেল মাখে মানুষ, এখন অবধি বেশ কিছু মানুষ তেল মাখে। তেল মাখাটা আমি বলবো না যে একদমই খারাপ জিনিস, ঠিক আছে? কিছু তেল যেরকম মাস্টার্ড অয়েল, যেটা কিন্তু আগেরকার দিনেই মানে ম্যাক্সিমাম একটা কনসেপ্ট ছিল, মাস্টার্ড অয়েল হচ্ছে বেস্ট। বাচ্চাদেরও সর্ষের তেল দিয়েই মালিশ করা হতো, ঠিক আছে? কিন্তু আমরা যেটা বলি যে ওটাতে কিন্তু অনেক বাচ্চারই অ্যালার্জি হয়, ঠিক আছে? অ্যালার্জির টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, এবার বলবে আমার বাড়ির বাচ্চার তো হয়নি, এখন সবার তো সব কিছু হবে না, তাই না? বাট যাদের আমরা পাই এরকম অনেক বাচ্চা মানে সিভিয়ার হয়ে যায় খুব অ্যালার্জি, মাস্টার্ড অয়েল, একদম সর্ষের তেল থেকে, সর্ষের তেলে। আচ্ছা, ঠিক আছে? অনেকে ভাবে যে খাঁটি সর্ষের তেল ইউজ করলে হয়তো হবে না, এরকম না, খাঁটিটাতেও হবে। কেন কি, ওদের স্কিনের যে মানে স্কিনটা তো একটা ব্যারিয়ারের কাজ করে না, ওটা খুব উইক হয়, ঠিক আছে? খুব সেন্সিটিভ হয়, একটুতেই কিন্তু ওদের র্যাশেস এইসব বেরিয়ে যেতে পারে। তো অন্য রকমের তেল, ধরুন আমন্ড অয়েল হোক, অলিভ অয়েল হোক, এগুলি দিয়ে মাসাজ করতে পারে, ঠিক আছে? মাসাজটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট ছোটদের জন্য, এটা মানে মাসেলের টোনটাকেও ইনক্রিজ করে, ঠিক আছে? বাট অ্যাভয়েড মাস্টার্ড অয়েল। এই যে তেল আর ময়েশ্চারাইজার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তেলটা হচ্ছে খুবই স্টিকি থাকে, ঠিক আছে? তেলে হচ্ছে জাস্ট একটা কিন্তু ব্যারিয়ারের মতন ফর্ম করছে আপনার বডির উপর, ঠিক আছে? একটা লেয়ার অক্লুসিভ বলি আমরা, ঠিক আছে? ওটা অক্লুশনের কাজ করে। এবার ময়েশ্চারাইজারের কিন্তু অনেক রকম টাইপস আছে, কিছু আছে অক্লুশনের কাজ করে, যেরকম ধরুন এই বি ওয়্যাক্স বলুন, শিয়া বাটার, কোকো বাটার হোক, ঠিক আছে? এগুলোকে অক্লুসিভ বলি, যেগুলো জাস্ট স্কিনের উপর একটা লেয়ার ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? যাতে আপনার ওয়াটার কন্টেন্টটা বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে? ড্রাইনেস প্রিভেন্ট করছে। আরেকটা হয় ইমোলিয়েন্ট বলা হয়। ইমোলিয়েন্ট হচ্ছে যেটা আপনার স্কিনের যে সেলসগুলো আছে ওগুলোর মাঝে পেনিট্রেট করে একটা মানে স্মুথনেস যেটা প্রোভাইড করে। যাদের হয় না স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যারিয়ার, স্পেশালি ধরুন যাদের একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে বা এক্সিমা আছে, ঠিক আছে, ডিজিজ কন্ডিশন আছে, তাদের জন্য কিন্তু ইমোলিয়েন্টটা খুবই ভালো। আচ্ছা, যেটা স্কিনের ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, সেরামাইড বলুন, এইসব টাইপের জিনিসগুলো। সেরামাইড তো এখন খুব মানে মানুষের মুখে শোনাই যায়, সেরামাইড বেসড জিনিস। তো ওই জিনিসটা স্কিনটাকে রিপেয়ার করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ময়েশ্চারাইজার কাজ। আর মানে রিপেয়ারের জন্য কিন্তু ময়েশ্চারাইজার বেটার,
ঠিক আছে। আর অয়েল যদি বলেন সেটা হচ্ছে জাস্ট অক্লুশনের জন্য আপনার ড্রাইনেসটাকে একটু প্রিভেন্ট করবে। ইমোলিয়েন্ট যাদের খুব বিশাল ড্রাই স্কিন থাকে, আমরা অনেক সময় বলি ইমোলিয়েন্ট দিয়ে তার উপরে অক্লুসিভ, ধরুন কোকোনাট অয়েল হোক বা অক্লুশন পেট্রোলিয়াম জেলি হোক, এইসব লাগাতে মানে সেটা বেটার কাজ করে, তাহলে আপনার ওইটাকে লস হতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন হলো, দু ধরনের স্কিন তো আমরা খুবই শুনি, অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন। অয়েলি স্কিন যার মধ্যে অলরেডি একটা অয়েল সে জেনারেট করে, অনেককে আমি দেখেছি যে তারা ঘুম থেকে উঠলে মুখে তেল দেখা যায়, তেল বেরোয়। এই যে যাদের অয়েলি স্কিন, এদেরও কি ময়েশ্চারাইজার ইউজ করা উচিত? একদম, মানে এটা এখনকার দিনে খুব বিশাল একটা মিসকনসেপশন থাকে যে আমার অয়েলি স্কিন বলে আমি লাগাবো না ময়েশ্চারাইজার। এটা ইনফ্যাক্ট আমরাও পেশেন্ট পাই যারা স্পেশালি টিনেজাররা আসে, ওদের অয়েলি স্কিনই হয় ম্যাক্সিমাম, স্পেশালি বয়েজদের। তো ওরা কি করে, ময়েশ্চারাইজারটাকে টোটালি অ্যাভয়েড করে, ঠিক আছে। কিন্তু অয়েলি স্কিনের জন্য আপনাকে স্পেসিফিক কিছু ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আপনার অয়েলটাকে কন্ট্রোল করবে। তারপরে এমন একটু লাইট ওয়েট বেসড যে ময়েশ্চারাইজারগুলো হয়, নন কমেডোজেনিক বলি, যেগুলো আমাদের পোর্সটাকে ব্লক করে না, আচ্ছা, সেই টাইপের ময়েশ্চারাইজার দরকার। এবার আপনি ধরুন কি হয়, যাদের অয়েলি স্কিন হয় তারা হয়তো স্যালিসালিক বেসড ফেস ওয়াশ বা সেরাম ইউজ করে স্টার্ট করে দেয়। সেটা কি করে আপনার কিন্তু স্কিনটাকে ড্রাই করতে থাকে আস্তে আস্তে। সেই টাইমে যদি আপনি ময়েশ্চারাইজার একটা কিছু না লাগান তাহলে কিন্তু স্কিনের পুরো লেয়ারটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু আরো একনি ব্রেকআউটস এগুলো বেড়ে যায়। কাইন্ড অফ সাইকেলের মতন চলতে থাকে। তো ফেস ওয়াশের পর ময়েশ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট, ওটা সবার জন্য, ইনফ্যাক্ট সব সিজনের জন্য। এরকম না যে শুধু আমি উইন্টারে লাগাচ্ছি, সামারে লাগাবো না, সামারে কি দরকার আছে, বাট সামারেও দরকার আছে, ঠিক আছে। অ্যাটলিস্ট দিনে না হলেও রাতে তো লাগানো উচিত। রাতটা আমরা বলি রিপেয়ার করার জন্য স্কিনটা, তো ময়েশ্চারাইজেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা মিসকনসেপশন ছিল বলেই আমি প্রশ্নটা করলাম। এটা একটা মিথের মতোও আছে যে অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার লাগাবে না, বাট সেটা কিন্তু ময়েশ্চারাইজার অনেক রকম হয়। লাইট ওয়েট ময়েশ্চারাইজার আছে যেগুলো আপনার মানে ফিলও হবে না দাম, ঠিক আছে, একদমই তাই। হ্যাঁ, তো ওইগুলো তো লাগাতেই হবে। আচ্ছা, এই যে আপনি একটা স্যালিসিলিক বলে একটা জিনিস বললেন হঠাৎ মাঝখানে, এই কথাটা খুব শোনা যায়। সে অ্যাসিড, অনেক রকম অ্যাসিডের কথা শোনা যায়। একটু এটা নিয়ে একটুখানি জানার ইচ্ছে আমার, যে এই অ্যাসিডগুলো লোকে যারা যখন ইউজ করছে, এটা কিন্তু অনেকে নিজে নিজে ইউজ করে নেয় নিজের মতো। ইনফ্যাক্ট বড়দের কথা তো ছেড়েই দিলাম, এটা যেটা দেখা যায়, আমি যেটা দেখি ম্যাক্সিমাম টিনেজাররা করছে এটা। ধরুন 13 বছর 14 বছর থেকে 25, এই এজ গ্রুপটা, এরা হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়ার জন্য ইনফ্লুয়েন্স, পিয়ার প্রেশার, স্কুলে যাচ্ছে শুনছে এই আমি লাগিয়েছি ভালো হয়ে গেছে তুইও লাগা, এটা একটা কমন জিনিস আছেই, ঠিক আছে। তো স্যালিসালিক অ্যাসিড যেটা আমরা মেনলি দেখি, আর আজকাল ইনফ্লুয়েন্সার্সরাও নিজেদের মানে যা ইচ্ছে বলে যাচ্ছে, আমি তো মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যাই এগুলো দেখে। তো স্যালিসালিক অ্যাসিড হচ্ছে সামথিং যেটা আপনার এক্সফোলিয়েন্ট, ঠিক আছে। তো আমাদের যে ডেড সেলসগুলো আছে স্কিনটাকে, ওটাকে রিমুভ করে। এক্সফোলিয়েশন সবার জন্যই ভালো, বাট সেটাকে লিমিটেড ওয়েতে করতে হবে। এবার সেটাও ডিপেন্ড করে কিন্তু আপনার স্কিন টাইপের উপর, ঠিক আছে। ধরুন আপনার যদি খুব ড্রাই স্কিন হয়, once or twice a week is enough, ঠিক আছে। এবার যদি অয়েলি স্কিন হয় তাহলে আপনি অল্টারনেট ডেতেও ইউজ করতে পারেন। সেটা আবার শুধু সিজনের উপরেও ডিপেন্ড করে। উইন্টারের জন্য আমরা বলি একরকমের স্কিন কেয়ার, সামারের জন্য আরেক রকমের স্কিন কেয়ার। তো এইগুলো মানে স্কিন টাইপ, সিজন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই যে যারা স্যালিসিলিক অ্যাসিড বা অন্যান্য যে অ্যাসিডগুলোর নাম আমরা শুনতে পারি, যে ইউজ করে নেয়, আপনার মানে আমার মনে হয় এটা তো ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে তার স্কিন টাইপ বুঝে তারপরেই করা উচিত। স্কিন টাইপ বুঝে, প্লাস এজও একটা ফ্যাক্টর, ঠিক আছে। এই যে টিনেজাররা, ওদের কিন্তু স্কিনটা এখনো অতটা ম্যাচিওর না ওইসব জিনিস হ্যান্ডেল করার। স্যালিসালিক তো তাও অনেকে ইউজ করছে, ঠিক আছে, বাট অনেকে দেখছি রেটিনলও ইউজ করছে। রেটিনল হচ্ছে একটা এরকম কম্পোনেন্ট যেটা আমাদের এক্সফোলিয়েটও করে, প্লাস সেলের যে টার্ন ওভার রেটটা আছে সেটাকে বাড়ায়। বাট সেটা আমরা ইউজুয়ালি দিই আফটার 25, তাও ইউজুয়ালি লেট 20s বা আর্লি 30s আমরা বলি স্টার্ট করতে, যেটা এরা এখনই স্টার্ট করে দেয় টিনেজারে। তো সেটা কোনো দরকারই নেই। ইনফ্যাক্ট ওদের তার থেকে ইরিটেশন হয়, আরও একনে কিন্তু বেড়ে যায়। মানে যেটা আপনি বললেন সেটা হলো এক ডেড সেল রিমুভ করে নতুন সেল ক্রিয়েট করা, রিজেনারেট করে। এবার একটা বয়স অবধি তো অটোমেটিক্যালি রিজেনারেশনটা বেশি থাকে।
তো তাদের জন্য কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি রেটিনল, এবং সেটা লাগালে ক্ষতি হতে পারে, ড্রাইনেস হয়ে যায়, স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়, ঠিক আছে। আর আমরা যদি দিও ধরুন, বাট ওটা আমরা আন্ডার অবজারভেশন ফর এ সার্টেন টাইম দিই, ঠিক আছে। বাট ওরা তো সেটা বুঝবে না কতটা কনসেন্ট্রেশনে ইউজ করতে হবে, কি ফর্মে ইউজ করতে হবে, কত দিনের জন্য, হয়তো ওটা অনেক দিন ইউজ করেই যাচ্ছে, এরকম ব্যাপার থাকে। যদি কেউ প্রপারলি একজন স্কিন স্পেশালিস্ট বা একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে এইসব ইউজ করা শুরু করে, তাহলে কি পার্মানেন্ট বড় ক্ষতি হয়ে যেতে পারে? একদম নিশ্চয়ই, কেন কি আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা হয়তো অনেক দিন ধরে অনেক কিছু ইউজ করে যাচ্ছে উইদাউট মনিটরিং, তো তাদের স্কিনটা মানে থিন হয়ে যায়। এবার থিন হয়ে গেলে অনেক রকমের ধরুন এক্সিমাও হোক বেশি বেড়ে যায়, অ্যাকনে তো বাড়বে, স্কিনটা রেড হয়ে যায়, ঠিক আছে। অনেকে আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েড অ্যাবিউজ, টপিক্যাল স্টেরয়েড অ্যাবিউজ যেগুলো হয়, মানে টিনেজার্সরা স্টেরয়েড কি করেন বলুন তো, প্রথম দিকে কিন্তু খুব ভালো একদম শাইন দেবে আপনার স্কিনে, বা যদি অ্যাকনে বা কোনো পিগমেন্টেশন থাকে সেটাকেও কমিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ওটা যখন রেগুলার অনেকে অনেক দিন ধরে অনেক বছর ধরে ইউজ করে, সেটা আপনার স্কিনটাকে পাতলা করে দেয়, ঠিক আছে। প্লাস আপনার হার্সুটিজম বলি আমরা, মানে বেশি হেয়ার গ্রোথ হওয়া, যেটা ফিমেলে দেখা যায়, ঠিক আছে, সেটাও করতে পারে। তো অ্যাকনে ইনক্রিজ করতে পারে, এই সব জিনিস কিন্তু, আর এগুলো কিন্তু ঠিক করা খুব মুশকিল হয়ে যায়, কেন কি আপনার স্কিনের লেয়ারটাকে যেহেতু পুরো একদম পাতলা করে ডিপ্লিট করে দিচ্ছে, তো আবার সেটাকে রিপেয়ার করা, সেই স্টেজে আনা, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং আমার মনে হয় এই থ্রু দিস পডকাস্ট আই ওয়ান্ট টু টেল দিস, যে অনেকেই মনে করেন যে আমরা স্কিন এমন কিছু বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার নয়, স্কিন মানে বাকি লিভারের জন্য নিজে ওষুধ খেয়ে নেবো না, ডাক্তার দেখাবো, কিন্তু স্কিনের ক্ষেত্রে সেটা কেন হবে না? আমার প্রশ্নটা এটা, আমার মনে হয় এই প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করা গেল, যে স্কিনও একটা এত ইম্পর্টেন্ট জিনিস, এত বড় একটা জিনিস, তাহলে যারা সেই বিষয়ে স্পেশালিস্ট তাদের কাছে যাওয়া উচিত বলে আমার মনে হয়। আরেকটা কথা খুবই প্রচলিত এবং সবাই বলে যে প্রচুর জল খেলে স্কিন ভালো থাকে। দেখুন, এটা হচ্ছে নিশ্চয়ই আমিও মানবো, জল খেলে স্কিন ভালো থাকে, ঠিক আছে। কেন কি বডি যদি আপনার ডিহাইড্রেটেড হয়ে যায়, ঠিক আছে, দেখবেন একটা ডালনেস, আপনার যদি কখনো ডায়রিয়া হয়, অনেকবার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ভমিটিং, দেখবেন তখন বডি এমনি উইক হয়ে যাচ্ছে, ড্রাইনেস আসবে। এবার কিছু কিছু জিনিস আছে, অবভিয়াসলি সার্টেন 2-3 লিটার্স খাওয়া সবার জন্য দরকার, ঠিক আছে। তাও কিছু মানুষ আছে যারা বলবে না আমার স্কিন তো তাও ড্রাই হয়ে আছে, তখন আমাদের কিছু আন্ডারলাইং কজেস খুঁজতে হয়, যেরকম ধরুন থাইরয়েড ডিসঅর্ডার্স যাদের আছে তাদের স্কিনটা ইউজুয়ালি ড্রাই থাকে, কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যাদের ধরুন জেনেটিক্যালি ওদের স্কিনটা ড্রাই টাইপের, সে যাই করে নিক না কেন, ঠিক আছে। প্লাস কিছু ওষুধ আছে যেগুলোর সাইড এফেক্টসের জন্য কিন্তু ড্রাইনেস হয়, যেরকম কোলেস্টেরল খুব একটা ইম্পর্টেন্ট একটা ওষুধ, যেটা এখনকার দিনে অনেকেরই কোলেস্টেরলের ওষুধ চলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার শুধু জল খেলেই যে আপনার মানে গ্লো করবে স্কিন, অবভিয়াসলি সেটা না, অনেক মাল্টিপল ফ্যাক্টরস আছে। স্কিন একটা মানে বডির ভেতরে যাই হোক না কেন, সেটা কিন্তু রিফ্লেক্ট করছে আপনার স্কিনের ওপর, ঠিক আছে। এবার আপনার জল ঠিক আছে কিনা, নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সিস আছে কিনা, প্লাস আপনার লাইফস্টাইল, যেটা ভেরি ইম্পর্টেন্ট এখনকার দিনে। কেন কি দেখুন, এখনকার দিনে কিন্তু সবাই অনেক দেরি করে ঘুমায়, ঠিক আছে, দেরি করে ঘুমাচ্ছে, সারাদিন ল্যাপটপ হোক, স্মার্টফোন হোক, এইসব কিন্তু ইউজ হয় প্রচণ্ড বেশি, যেগুলোর কিন্তু এফেক্ট হয়, ঠিক আছে। তো এইজিং এর প্রসেসটা, রিঙ্কলিং হোক, এগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে। তারপরে চোখের তলায় কালি, ঠিক আছে। প্লাস এখনকার দিনে স্মোকিং, জাঙ্ক ফুড, অ্যালকোহল, এইসব তো অনেক বেশি হচ্ছে। তো ওভারঅল সব কিছু মিলেই কিন্তু স্কিনের উপর রিফ্লেক্ট করবে, ঠিক আছে। শুধু যে জল খেলে, হ্যাঁ আমি শুধু জল খাচ্ছি কিন্তু আমার বাকি জিনিসগুলো ঠিক নেই, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। প্লাস আপনাকে ওটার সাথে একটা বেসিক স্কিন কেয়ার, যেন আমি বললাম ময়েশ্চারাইজার, সানস্ক্রিন লাগানো, এটাও মেনটেন করে যেতে হবে। সানস্ক্রিন বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এবং সানস্ক্রিন যদি ঠিক করে ইউজ না করা হয় তাহলে কি কি হতে পারে? সানস্ক্রিনটা খুব ভালো টপিক, কেন কি সামনে সানস্ক্রিন ডেও আসছে 27 মে। আচ্ছা, তো ভালোই হলো আমরা বলছি এই ব্যাপারে। তো সানস্ক্রিন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। যেরকম ময়েশ্চারাইজার ইম্পর্টেন্ট জিনিস ফর রিপেয়ারিং ইউর স্কিন, সানস্ক্রিন হচ্ছে প্রোটেক্টিং ইউর স্কিন,
ঠিক আছে? তো দিনের বেলায় যেরকম আমি বললাম বাচ্চাদের 6 মাস থেকেই সানস্ক্রিন লাগানো উচিত আফটার 6 মান্থস। তো একটা বাচ্চা যখন হয়ে যাচ্ছে তখন তো আমরা বলি যখন বাচ্চা বাইরে বেরোচ্ছে তার আগে লাগিয়ে দেবেন। বাট ফর অ্যাডাল্টস আমরা বলছি সানস্ক্রিন এখন বাড়িতে থাকলেও লাগাবেন অ্যাটলিস্ট আফটার 3 to 4 আওয়ার্স। ঠিক আছে? কেন কি সানস্ক্রিন হচ্ছে কি বলুন তো 3-4 ঘন্টার বেশি কাজ করে না। ধরুন আপনি জল দিয়ে ধুয়ে ফেললেন, সোয়েটিং হলো, তার সাথে কিন্তু সানস্ক্রিন বেরিয়ে যাচ্ছে। তো ঘরে লাগানোর কারণটা কি? আপনি বলবেন আমার ঘরে তো সানরেজ আসছে না। তো এই যে আমরা যে এখনকার দিনে স্মার্ট টিভি দেখছি, ফোন দেখছি, ল্যাপটপ ইউজ করছি, ওগুলোর থেকে যে রেসটা বেরোচ্ছে সেটাতেও কিন্তু সেম ড্যামেজ হচ্ছে। ঠিক আছে? তো সানস্ক্রিন যেটা লাগাতে বলি এবার সেটা আমরা বলি ইউজুয়ালি 20 মিনিট আগে লাগাতে বেরোনোর। যখন আপনি বাইরে যাচ্ছেন, বাইরে যদি থাকেন তো 3 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা পর পর কন্টিনিউ করবেন, ইনফ্যাক্ট ঘরে থাকলেও, স্পেশালি যারা এইসব ইউজ করে। ঠিক আছে? তো এটা তো একটা ফ্যাক্টর। এবার হচ্ছে সানস্ক্রিন না লাগালে কি হবে? হ্যাঁ, সানস্ক্রিন না লাগালে কি হতে পারে এবং ওয়াই সানস্ক্রিন ইজ দিস ইম্পর্টেন্ট? দেখুন, সানস্ক্রিন যদি না লাগান, এই যে ছোট থেকে অনেকের দেখবেন ব্লেমিশেস হয়ে যায় না, হালকা পিগমেন্টেশন টাইপের, এটা দাগ ফ্রেকলস আসে বেশি। একটা তো ফ্রেকলস অনেক সময় ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি থাকেই কারোর ফ্যামিলিতে, বাট সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু সানস্ক্রিন ইম্পর্টেন্ট। সানস্ক্রিন মানে সান এক্সপোজার যত বাড়ছে পিগমেন্টেশনের চান্সেস তত বেড়ে যাচ্ছে। কেন কি আমাদের বডি হচ্ছে মোর পিগমেন্ট প্রডিউস করে, একটা হচ্ছে মানে ওটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম বলতে পারেন। ঠিক আছে? কেন কি বেশি সান এক্সপোজার হলে অনেক সময় কিন্তু ক্যান্সারেও টার্ন করতে পারে। ঠিক আছে? যেরকম মেলানোমার হয়তো নাম শুনেছেন, মেলানোমা কিন্তু খুব বেশি মানে অ্যাগ্রাভেটেড বাই সান এক্সপোজার। যদিও সেটা অনেকটা লেটার স্টেজে, তার আগে আপনার বডি অনেক সিগন্যাল দেবে, পিগমেন্টেশন হোক, ফ্রেকলস হোক, সান ড্যামেজ স্কিন যেটা আমরা বলি, একটা রেডনেস হয়ে যায়, থিন, আপনার দেখবেন ব্লাড ভেসেলস গুলো অনেকটা ক্লিয়ারলি দেখা যায়। হ্যাঁ, আর আমার তো একবার হয়েছিল অনেকদিন রোদে কাজ করার পর আমার স্কিনটা উঠে যাচ্ছিল। সেটা আপনার স্কিন বার্ন হয়েছিল। হ্যাঁ, স্কিন বার্ন হলে ওরকম স্কিনটা তারপরে মানে এটা সুপারফিশিয়াল বার্নের মতন হয়, তারপরে স্কিনটা ওরকম ভাবে উঠে আসে। ঠিক আছে? তো সানস্ক্রিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে আপনার পিগমেন্টেশন প্রিভেন্ট করার জন্য বলুন, ইনফ্যাক্ট আপনার আর্লি এজিং যেটা আসে না, রিঙ্কলস হোক, স্যাগিং হোক, সেটাও কিন্তু সান এক্সপোজারের জন্য অনেক তাড়াতাড়ি আসে। কেন কি আমাদের যে সেলসগুলো আছে, ধরুন যেগুলো কোলাজেন প্রডিউস করে, ইলাস্টিন, সেগুলোকে সান কিন্তু ড্যামেজ করে দেয়। ঠিক আছে? তার ফলে আর্লি এজিং চলে আসে। যারা কিন্তু একদম ছোটোর থেকে প্রপারলি ময়শ্চারাইজার সানস্ক্রিনও ইউজ করে তাদের স্কিন দেখবেন অনেক বেশি বেটার থাকে। বিশাল কিছু কিন্তু ইউজ করার দরকার নেই, জাস্ট এইটুকু করলেও কিন্তু আপনার স্কিন যথেষ্ট ভালো থাকবে। আপনি কয়েকটা কথা অনেকবার বললেন, একনে, পিগমেন্টেশন, আর তার আগে আপনি একটা জিনিস বলছিলেন, সেটা হলো লাইফস্টাইল এবং সোশ্যাল মিডিয়ার এক্সপোজার। এই দুটোকে আজকের দিনে পিগমেন্টেশন আর একনের বা ওই কি বলে ওটাকে, যেটা ব্রণর যে জিনিসটা হয়, পিম্পল, হ্যাঁ, এই সবগুলো তো মোটামুটি একই জিনিসের কারণে। এই যে লাইফস্টাইলের জন্য আপনার কি মনে হয় যে এখন এই বিষয়টা আরো বেশি বাড়ছে চারিদিকে? একদম নিশ্চয়ই। কেন কি দেখুন, প্রপার ফুড তো এখনকার দিনে খুব কমই পাওয়া যায়। কতটা আইডিয়াল মানে ঠিক খাবার আমরা খাচ্ছি কিনা, আদৌ ওটা কি বলবো ফেক কিনা, কে এখন তো বলছে পনিরও অনেক কি ফেক আছে। ঠিক আছে? তো কতটা আমাদের বডিতে নিউট্রিশন যাচ্ছে সেটা নিয়ে তো সন্দেহ আছেই। প্লাস এখনকার ওয়াটার মানে ইনটেকও আমি দেখি ম্যাক্সিমাম লোকেরই কম। ঠিক আছে? তার উপরে লাইফস্টাইল যেটা একটা ফ্যাক্টর, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুমটা খুব ইম্পর্টেন্ট। কেন কি ঘুম হচ্ছে একটা টাইমে স্পেসিফিক, আমাদের বডিটা তো ওরকমভাবেই বানানো না যে প্রপার একটা নাইট টাইমে স্লিপ দরকার, সেটা হচ্ছে না। অনেকের দেখুন এখনকার দিনে নাইট শিফট থাকে, আমি দেখি এরকম প্রচুর পেশেন্ট আসে যাদের নাইট শিফট থাকছে, ওদের মানে একটাই কন্ট্রোল করা যায়ই না। কেন কি ওদের স্ট্রেস থাকে, স্ট্রেস একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, স্ট্রেসের জন্য কর্টিসল লেভেলস আপনার বেড়ে যাচ্ছে, তো সেটার জন্য আপনার অ্যাকনে ব্রেকআউটস হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স চলে আসে স্পেশালি মহিলাদের মধ্যে। হ্যাঁ, এইটা নিয়ে একটুখানি কথা বলি। হরমোনাল ইমব্যালেন্সটা কি করে স্কিনকে এফেক্ট করে? প্রচণ্ডভাবে। হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে আপনার স্পেশালি দেখুন ওমেনদের মধ্যে এটা মেনলি দেখা যায়, যাদের ধরুন পিসিওডি আছে। ঠিক আছে? তারপরে আপনার ধরুন এখনকার দিনে ইনফার্টিলিটিও অনেক বেড়ে গেছে, তো সেটা অবভিয়াসলি এগুলো এভরিথিং ইজ রিলেটেড টু লাইফস্টাইল অ্যাকচুয়ালি, সেটার জন্য তো আপনার এসছে। ঠিক আছে? এবার ইনফার্টিলিটির ট্রিটমেন্ট যেগুলো হয় না, হরমোনাল ইনজেকশনস দেওয়া, অবভিয়াসলি খুব পেইনফুল ফিজিক্যালি ইমোশনালি বোথ, তো ওইগুলো কিন্তু একটা স্ট্রেস হয় বডির উপর।
তাই না? একটা ইমব্যালেন্স তো আপনার উইদিন দ্য বডি আছে, প্লাস স্ট্রেস হচ্ছে, কর্টিসল লেভেলস বেড়ে যাচ্ছে, তো এভরিথিং রিলেটেড টু আপনার ফেসের উপর দেখা যাবে। সেটা আপনার অ্যাকনে হোক, পিগমেন্টেশন হোক, হেয়ার ফল বেড়ে যায় অনেক সময় সেটার জন্য, ঠিক আছে, যেরকম আমি বললাম ওই হেয়ার গ্রোথ বেড়ে যায় ফেসে, এই জিনিসগুলো কিন্তু সবই রিলেটেড, মানে সবই এই হরমোনাল চেঞ্জের সঙ্গে। পোস্ট মেনোপজাল কি কোনো চেঞ্জেস হয় স্কিনে? প্রচণ্ডভাবে। পোস্ট মেনোপজাল যেটা আছে আপনার, আমাদের যে কোলাজেন আছে, এখন তো কোলাজেন নিয়ে প্রচুর কথা হচ্ছে, তো কোলাজেন যেটা হয় ইউজুয়ালি 25 ইয়ার্সের পর সেটা আস্তে আস্তে সবারই ডিগ্রেড হয়, ঠিক আছে, বাট আফটার মেনোপজ তো উইদিন দ্য ফার্স্ট 5 ইয়ার্স ওটা কিন্তু সব থেকে বেশি হট করে কমে যায় কোলাজেন ডিগ্রেডেশন। তো কি হয়, ইনস্ট্যান্ট একটা স্যাগিং চলে আসে, রিঙ্কলস হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে, হেয়ার ফল বেশি শুরু হয়ে যায়, ডালনেস এসে যায়, পিগমেন্টেশন অনেক সময় বেড়ে যায়, অ্যাকনে, ওই টাইমে কিন্তু মহিলাদের অ্যাকনেও আসে, মানে পেরিমেনোপজ থেকে পোস্ট মেনোপজ ওই টাইমটাতে অ্যাকনে ফ্লেয়ার আপ, যেহেতু একটা শিফট হচ্ছে না, সাডেন একটা হরমোনাল শিফট হচ্ছে, তো ওই টাইমে কিন্তু অ্যাকনেও বেড়ে যায়। তো এই সব চেঞ্জেসগুলো মানে পোস্ট মেনোপজ দেখা যায়। তাহলে কি প্রি মেনোপজ থেকে বা যখন একটা মোটামুটি বয়স সময় থেকে আরেকটু বেশি যত্নবান হওয়া উচিত যাদের মেনোপজের কাছাকাছি? কিছু মানে যত্ন বলতে সার্টেন একটা এজ গ্রুপ হিসাবে আমরা বলি যত্ন নিতে, যেরকম এখন বলা হচ্ছে যে আফটার 25 ইয়ার্স কোলাজেন সাপ্লিমেন্টস নেওয়া উচিত, ঠিক আছে, সেটা যে কেউ নিতে পারে, অবভিয়াসলি আন্ডার ডক্টরস গাইডেন্স, কেন কি কিছু কিছু কন্ডিশনস থাকে, যেরকম কারোর হার্ট ইস্যুস আছে, ওই সব তো আলাদা ব্যাপার, ওই সব পেশেন্টসদের আমরা দিই না অনেক সময়, ঠিক আছে, বাট আদারওয়াইজ এভরি পার্সন ক্যান টেক কোলাজেন, এবং কিন্তু সেটা মানে প্রেসক্রিপশন বা ডক্টর দেখিয়ে আন্ডার প্রেসক্রিপশন আন্ডার গাইডেন্সই নেওয়া হচ্ছে, দুম করে হঠাৎ করে নেওয়াটা ঠিক না, ঠিক আছে, কেন কি অনেক টাইপের কোলাজেন হয়তো অনেকের নাও স্যুট করতে পারে, তো সেটা তো একটা গেল। তারপরে ধরুন আফটার 30 যেরকম আমরা রেটিনল স্টার্ট করি, ঠিক আছে, যেটা আপনার স্কিনের টার্নওভারটাকে বাড়াচ্ছে, প্লাস কিছু সেরামস দেওয়া হয়, সেটা অ্যাকর্ডিং টু দ্য স্কিন কনসার্ন, ধরো কারো পিগমেন্টেশন আছে সেটার বেসিসে বা অ্যাকনের জন্য, এই হিসেবে আমরা সেরামসগুলো দিই, এটা তো আছে। আর ময়শ্চারাইজার সানস্ক্রিন তো অবভিয়াসলি সাইড বাই সাইড চলবে, ঠিক আছে, তো এইটার সাথে আবার অনেক সময় আমরা এটাও বলি যে যদি কেউ চায় এক্সট্রা কেয়ার নিতে, তো এখনকার দিনে অনেক অ্যাডভান্সমেন্ট আছে, লাইক লেজার ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, RF ট্রিটমেন্ট আছে, হাইফু আছে, তো সেইগুলোও তারা কিন্তু করতে পারে। সেটা ধরুন অনেক কিছু তো আছে সিটিং লাগে, নাম্বার অফ কিছু আছে সিঙ্গেল সিটিংয়েও হয়ে যায়, তো লাইক আপনি বুস্ট করতে থাকলেন আপনার কোলাজেনটা, ঠিক আছে, ধরুন 6 মাসে একবার করে নিলেন, তো আপনার স্কিনটা কিন্তু অনেকটা বেটার থাকে, ঠিক আছে। কিছু সাপ্লিমেন্টস মাঝে মধ্যে নিতে পারে, লাইক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হোক, কোলাজেন হোক বা গ্লুটাথায়ন হোক, এইগুলো মাঝে মধ্যে নিতে পারে, কিন্তু নিতে পারে, কিন্তু স্টিল আমি বলবো এভরিথিং আন্ডার ডক্টরস গাইডেন্স, এভরিথিং আন্ডার ডক্টরস গাইডেন্স। কারণ আমার মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের আরেকটু প্রমোট করা উচিত, যে শুধুমাত্র ইউটিউবের একটা মানে রিল বা ইনস্টাগ্রামের একটা রিল দেখে একটা জিনিস ইউজ করার জায়গায় ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ডাক্তার স্কিনের মানে ডার্মাটোলজিস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। একদম কেন কি আমরা অনেক সময় দেখি যে হট করে কিছু ইউজ করে, রেটিনল যেরকম অনেকেরই স্যুট করে না, তো সেটা কিন্তু আমরা সেই হিসেবে গাইড করে দিই পেশেন্টকে কিভাবে ইউজ করতে। হয়তো আমরা 10 দিন দেখলাম, 2 উইকস দেখলাম, তখনও যদি স্যুট না করে তাহলে হয়তো অন্য কিছুতে শিফট করে দিই, কিন্তু কন্টিনিউ যদি সেটা দেখছে ইরিটেশন হচ্ছে, রেডনেস হচ্ছে, তারপরেও যদি কন্টিনিউ ইউজ করতে থাকে তাহলে কিন্তু স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, ব্রেকআউটস হবে। যখন একটা পেশেন্ট আসে সে বলছে গ্লাস স্কিন করে দিন, তো এই যে ফিক্স করে দিন আমার স্কিনটাকে, এটা আছে এরকম অনেকেই আসে, তো এরকম এক্সপেকটেশন নিয়ে আসে, সবার কি সমস্ত এক্সপেকটেশন পূর্ণ হওয়ার মানে করতে পারে সে? একদম না। প্রথম কথা, গ্লাস স্কিন হওয়াটা হচ্ছে একটা, তো হচ্ছে মেইন যেটা আপনার জেনেটিক্স থেকে, ঠিক আছে, কিছু কিছু মানুষের দেখবেন কিছু স্কিন কেয়ার হয়তো তেমন না করেও দেখবেন স্কিন খুব ভালো, একদম জেনেটিক্স প্লে আ হিউজ রোল ইন ইট, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে সবাই এখন কম্পেয়ার করছে কোরিয়ান লোকদের সাথে, ঠিক আছে, কোরিয়ান লোকের মানে স্কিন টাইপ আর আমাদের স্কিন টাইপ কিন্তু হিউজ ডিফারেন্স। ওদের স্কিন অনেকটা থিন হয়, ঠিক আছে, ওদের পোর সাইজ অনেকটা কম হয়, ঠিক আছে, এই জন্য ওদের স্কিনটা অনেক বেশি কিন্তু টেক্সচার্ড স্মুথ মনে হয়,
ঠিক আছে, গ্লাস স্কিন মানে কিছুই না, আপনার স্কিন এতটা স্মুথ হবে যে আপনার মনে হবে যেন লাইট রিফ্লেক্ট করছে, যেটা একটা গ্লাস স্কিনের মতন এফেক্ট দেয়, মানে একটা ক্লিয়ার স্কিন হবে আর কি, ক্লিয়ার চকচকে চকচকে। কিন্তু এটা কি বলুন তো, স্পেশালি আমাদের ইন্ডিয়ার যে মেইন যে স্কিনটা হয় ওটা দেখবেন অনেকটা থিক, কিন্তু আমাদের যে পোর সাইজটা এটাও অনেক ঠিক। আমাদের দেখবেন মেনদের অবভিয়াসলি বিয়ার্ড অনেক বেশি, কোরিয়ার লোকদের অত বিয়ার্ড হয় না, ওদের কিন্তু ফাইন হেয়ার হয়। ঠিক আছে, যখন হেয়ারটা বেরোচ্ছে পোর থেকে তো ওই পোরটা অবভিয়াসলি বড় হবে আমাদের মেনদের মধ্যে। তো এইগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আমরা এই পুরো জিনিসটাকে তো চেঞ্জ করা পসিবল না কখনো, কারণ আমরা জিওগ্রাফিক্যালি এবং রেশিয়ালি সম্পূর্ণ দুটো আলাদা। এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর, ওখানকার এনভায়রনমেন্ট আমাদের এখানকার এনভায়রনমেন্ট একদমই কম্পেয়ার করা যায় না একেবারেই। তো এই সব জিনিসগুলো মানে অনেকে তো মানতে চায় না, কিছু করার নেই, বললেও মানতে চায় না, তাও তাদের গ্লাস স্কিন চাই। বাট আমাদের যেটা মেইন ইন্টেনশন থাকে টু প্রোভাইড আ হেলদি স্কিন টু দ্য পেশেন্ট, যেটা গ্লো করবে, ঠিক আছে, যেখানে কোনো পিগমেন্টেশন নেই, অ্যাকনে নেই, যেটা একটা ফ্রি স্কিন, ব্যাস এটাই আমরা ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারি। আর আপনি যখন লাইফস্টাইল ঠিক রাখবেন, সবকিছু আপনার ঠিক থাকবে, প্লাস স্কিন কেয়ার রুটিন বেসিক যেগুলো আছে ফলো করলে দেখবেন আপনার স্কিন এমনি একটা গ্লো আসবেই। ঠিক আছে, তো এটাই, এটা ছাড়া আর বিশাল কিছু করার আমাদের নেই, বিশাল কিছু ফিক্স করার নেই না। বেশ। আচ্ছা, মেকআপ করলে অনেকেই বলেন বেশি মেকআপ করলে কি স্কিন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, নিশ্চয়ই। বেশি মেকআপ করা মানে হচ্ছে আপনি আপনার স্কিনের উপরের লেয়ারটাকে একদম ব্লক করে দিচ্ছেন, পোরসগুলো ব্লক করে দিচ্ছেন। ঠিক আছে, তো সেটার জন্য অন্য রকমের মানে আপনার সেবাম প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে। পোরস ব্লক করা মানেই হচ্ছে কিন্তু আপনার অ্যাকনে বেড়ে যাবে। ঠিক আছে, এরকম আমরা প্রচুর এয়ার হোস্টেস পাই যাদেরকে ডেলি বেসিসে মেকআপ করতেই হয়, মডেলস আছে, বাট তাদের ক্ষেত্রে আমরা কি বলি, অবভিয়াসলি তাদের মেকআপ করতেই হবে। তো যখন আপনাদের হয়ে যাচ্ছে কাজটা, ঘরে এসে জাস্ট ক্লিন ইয়োর ফেস কমপ্লিটলি, একদম ভালো ক্লিনজার দিয়ে, যাতে কোনো অয়েল বা কিছু না থাকে, ইউজ ইয়োর স্কিন কেয়ার রুটিন প্রপারলি। আর সেটা জাস্ট অ্যাটলিস্ট নাইট টাইম বা যখনই সে ফ্রি আছে সেই টাইমটা যেন অন্তত মেকআপ ছাড়া যতটা পসিবল থাকলেই ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, মানে ওই ক্লিনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ক্লিনজিং, একদম ক্লিনজিং খুবই ইম্পর্টেন্ট, কারণ কি পোর্সগুলো যেগুলো ব্লক হয়ে যাচ্ছে সেটাকে আমাদের ক্লিন আউট করতে হবে। ঠিক আছে, ওটাকে ক্লিন আউট করে আবার রিপেয়ার করে ময়শ্চারাইজ হোক, সেরামস হোক, এইসব কিন্তু ইউজ করতে হবে। স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বললাম। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে আজকের দিনে, খুব শোনা যায়, বাজওয়ার্ড দুটো আছে, সেটা হলো একটা হলো বোটক্স আর একটা হলো ফিলার্স। এবং লোকজন অ্যান্টি এজিং নিয়ে খুব বেশি, মানে দে ওয়ান্ট টু লুক ইয়াং অ্যাট মানে 70 অলসো। এটা ঠিক কি, বিষয়টা কি? দেখুন, অ্যান্টি এজিং হচ্ছে, সেটা তো সবাই 70 বছরেও ইয়াং দেখতে চায়, সেটা হচ্ছে নর্মাল ব্যাপার। প্লাস চারিদিকে সোশ্যাল মিডিয়ার জন্য একটা এরকম এসেই যায় যে আমাকে ইয়াং দেখতে হবে। ঠিক আছে, কিন্তু অ্যান্টি এজিংয়ের যে ট্রিটমেন্টটা সেটাও কিন্তু আপনাকে, যেরকম আমি বললাম, ইটস এ ক্রনিক থিং। ছোটোবেলার থেকেই যেন প্রসেসটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, ছোটোবেলার থেকে অবভিয়াসলি যারা করেনি, এখন যাদের ধরুন টিনেজ আছে বা অ্যাডাল্টহুডে আছে, এই টাইম থেকেই স্টার্ট করে দিন অ্যান্টি এজিং। কেন কি আমি যেরকম বললাম যে কোলাজেন কিন্তু ডিগ্রেডেশন স্টার্ট হয়ে যায় ফ্রম 25 ইয়ার্স। ঠিক আছে, প্লাস সান এক্সপোজার, যেটা আমি বলেছিলাম যে সান এক্সপোজার কিন্তু আপনার এজিং প্রসেসটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। তো সান এক্সপোজার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোলাজেন ডিগ্রেডেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই সব কিছুর সঙ্গে আমার মনে হয় লাইফস্টাইল ইজ কানেক্টেড। লাইফস্টাইল, দেখুন, লাইফস্টাইল এমন একটা জিনিস না, আপনার স্কিনের প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। সেটা আপনি অ্যাকনে বলুন, মেলাজমা বলুন, অন্য টাইপের পিগমেন্টেশন বলুন বা এজিং বলুন, এভরিথিং ইজ রিলেটেড টু আপনার লাইফস্টাইল। ঠিক আছে, এবার এই যে যেটা নিয়ে কথা বলছিলাম, বোটক্স, আপনি বলছেন ছোটবেলা থেকে শুরু করা উচিত? না, একদম না, বোটক্স না, আমি বলছি, আপনি বলছেন অ্যান্টি এজিংটা ছোটবেলা থেকে শুরু করা। অ্যান্টি এজিং মানে একটা, যেটাই আমি বললাম যে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন যেটা, সেটা ছোট থেকে স্টার্ট করুন। যেরকম একদম ছোটোবেলায় ময়শ্চারাইজার, সানস্ক্রিন। আফটার সাপোজ ইউ আর 25, তখন আর সানস্ক্রিন ময়শ্চারাইজার তো চলবে, সাথে আপনার অ্যাড হবে কিছু সেরামস। ঠিক আছে, যেরকম ভিটামিন সি ইউজ করতে পারে, যেটা আপনার সেলের টার্নওভারটাকে বাড়াচ্ছে, পেপটাইডস ইউজ করতে পারে, রেটিনল ইউজ করতে পারে, সেগুলো ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের উপর। ঠিক আছে, প্লাস যদি আপনার ধরুন মেলাজমার কনসার্ন থাকে বা অন্যরকম কোনো পিগমেন্টেশনের কনসার্ন থাকে। মেলাজমাটা কি?
মেলাজমা হচ্ছে একটা ডার্ক প্যাচেস অন ইয়োর ফেস, ঠিক আছে, যেটা মেইনলি চিকসে দেখা যায়। আচ্ছা আচ্ছা, কালো রঙের ছোপ ছোপ যেটা হয় না, যেটাকে বাংলা মেচেদা বলে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব দেখা যায়। এটা হচ্ছে একটা হরমোনাল কজও থাকে মেলাজমার জন্য, যেটা আমরা ইউজুয়ালি দেখি মেলাজমাকে প্রেগন্যান্সিতেও অনেক সময় বেড়ে যায়, ঠিক আছে, পিগমেন্টেশনটা। বা এই যে মেনোপজ বা মেনোপজ যখন হয় তখনও আবার একটা ফ্লেয়ার আপ হয় মেলাজমার। তো এই জিনিসটা হচ্ছে কিছু না একটা পিগমেন্টেশনই হচ্ছে, যেটা প্রোটেক্ট করার অবভিয়াসলি উপায় হচ্ছে সানস্ক্রিন সবসময় লাগানো। আর যখন অলরেডি আপনার মেলাজমা হয়ে যাচ্ছে, অবভিয়াসলি আপনাকে ডার্মাটোলজিস্ট কনসার্ন করতে হবে। তার গাইডেন্সের আন্ডারে কিছু অয়েন্টমেন্টস হয়তো সে দেবে, বা এখনকার দিনে অনেক কেমিক্যাল ট্রিটমেন্টসও এসে গেছে, সে পিলিং হোক, লেজার ট্রিটমেন্টস হোক, অনেক অপশনস আছে, ঠিক আছে। তো সেইগুলো দিয়েও টেক কেয়ার করা যাবে। তবে মেলাজমা হচ্ছে একটা মানে অনেক দিন ধরে কিন্তু সেটা ট্রিটমেন্ট চলবে। কিন্তু এই যে অ্যান্টি এজ মানে লোকে একটা মানে 25-30 বছরেও আমার মনে হয় মানুষজন বোটক্স ফিলারের দিকে যাচ্ছে। আসে, এখন আসে ফিলার্স তো খুবই আসে, বোটক্সও আসে। এটা কি জিনিসটা কি একটু যদি বলা যায়? বোটক্স হচ্ছে একটা নিউরোমাসকুলার টক্সিন, ঠিক আছে, যেটা আমাদের মাসেলের অ্যাক্টিভিটিটাকে ব্লক করে রাখে। আচ্ছা, ঠিক আছে, কেন কি মাসেল যখন ওভার এক্সপ্রেশন, যাদের স্পেশালি যাদের খুব এক্সপ্রেশন দেওয়ার বেশি অভ্যাস থাকে, ফোরহেডে ফ্রাউনিং করা, তখন দেখবেন ফোরহেড লাইন্স খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আমি তো অনেকদিন চেষ্টা করছি, আমার আসছে না, বাট আই ওয়ান্ট দ্যাট লাইন। আসছে না সেটা ভালো জিনিস, বাট অনেকে সেটা পছন্দ করে না, ঠিক আছে। অনেকেরই এই ফ্রাউন লাইন্স গুলো বা ফোরহেড লাইন্স, অনেকে হাসলে দেখবেন এখানে চোখের পাশে লাইন্স আসে, আমরা ক্রস ফিট বলি, তারপরে স্মাইল লাইন্স আসে হাসলে, ঠিক আছে। তো অনেকে সেটা পছন্দ করে না, তখন তাদের ক্ষেত্রে আমরা বোটক্স ইনজেকশন দিই। বাট আমি অবভিয়াসলি কখনো সাজেস্ট করবো না 18 ইয়ার্স থেকেই বোটক্স শুরু করে দাও, কেন কি ওটা কোনো এজ না বোটক্স স্টার্ট করার, ঠিক আছে। কেন কি আলটিমেটলি আফটার সার্টেন এজ আপনাকে তখন ওটা হচ্ছে সব থেকে ভালো এফেক্ট বোটক্সে, যেটা আমরা রিঙ্কলস ট্রিট করতে পারি। তো আফটার সার্টেন এজ ওয়েন ইউ গেট দ্য রিঙ্কলস ইউ হ্যাভ টু ডু বোটক্স। আচ্ছা, এই বোটক্সের কি কোনো সাইড এফেক্ট আছে? না, ইফ ইউ আর ডুইং আন্ডার মানে প্রপার গাইডেন্সের আন্ডারে করলে, প্রপার ডক্টরের আন্ডারে করলে তেমন কোনো সাইড এফেক্ট হয় না, কমপ্লিকেশনসও হয় না, অ্যাবসলিউটলি সেফ। কেন ওটা জাস্ট মাসেল লেয়ার, সুপারফিশিয়াল লেয়ার্স অবধি থাকে। মানে যেভাবে মাসেলটা আমার এজ করছিল ওই প্রসেসটাকে সে থামিয়ে দেয় সেটা বলবো না আমি। অ্যাকচুয়ালি বোটক্স কিন্তু থামায় না, বোটক্স হচ্ছে ওই জায়গাটাকে জাস্ট আটকে দিল, আপনার মাসেলের অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দিচ্ছে, ওভার অ্যাক্টিভিটিটা। এবার যদি আপনি তার সাথে ভাবেন যে না, আমার মেইন কারণটা যেটার জন্য আমার এজিং প্রসেস বেশি হচ্ছে, যেটা হচ্ছে কোলাজেন ডিগ্রেডেশন, তাহলে আপনাকে কোলাজেন স্টিমুলেশনের জন্য কিছু একটা করতে হবে। ওরাল সাপ্লিমেন্টস তো আমি বললামই, বাট ওরাল সাপ্লিমেন্ট কিন্তু অতটা বেশি এফেক্টিভ হয় না, ঠিক আছে, কেন কি খুব কম অ্যাবজর্পশন হয় সেটার। তো আলটিমেটলি কতটা স্কিন অবধি পৌঁছাচ্ছে সেটার একটা ডাউট থাকে। তো তার সাথে যদি আপনি কিছু প্রসিডিওর্সে যান, যেরকম লেজার ট্রিটমেন্টস হোক, RF হোক, হাইফু ট্রিটমেন্ট আছে, তো সেইগুলো কিন্তু যথেষ্ট হেল্প করে। প্লাস এখনকার দিনে স্কিন বুস্টার্স বলে জিনিস আছে, যেগুলো আপনার কোলাজেনটাকে কিন্তু স্টিমুলেট করছে। তো এজিংটাকে যদি আপনি কমাতে মানে ধরে রাখতে চান, তাহলে কিন্তু ওই প্রসিডিওরগুলো অনেকটা বেটার। বোটক্স হচ্ছে ইমিডিয়েট এফেক্ট দিচ্ছে আপনাকে, বাট আলটিমেটলি যদি আপনি চান যে না আমি একটা প্রপার ট্রিটমেন্ট চাই, তাহলে কিন্তু ওইগুলো অনেক বেটার। এবং সেটা একটা পয়েন্ট থেকে করতে থাকলে এজিংটাও অনেকটা পরে আসবে। ইনফ্যাক্ট আমি তো লেজার বা RF যেগুলো আমি বললাম, ওগুলো আফটার 20 ইয়ার্স ইউ ক্যান ডু, নো প্রবলেম। আর এই ফিলার্স বিষয়টা কি? ফিলার্স হচ্ছে কাইন্ড অফ হাইলোরনিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইলোরনিক অ্যাসিড, যেটা আমাদের যেরকম হাইলোরনিক অ্যাসিড সেরামসও লাগে গ্লোয়ের জন্য, ঠিক আছে। তো ওটা কি করছে, আমরা এবার ফিলার্সেরও অনেক টাইপস আছে, এবার ওটা ডিপেন্ড করে ওটার কনসেন্ট্রেশনের উপর। তো ওটা আমরা বোনসের উপরে প্লেস করি, ঠিক আছে। তো বোনসের উপর বা সাবকিউটেনিয়াস টিস্যুতে প্লেস করা হয়। তো যাদের অনেক বেশি স্যাগিং হয়ে যায় না, মুখটা দেখবেন ঝুলে গেছে, বা যেটা হয় এই জায়গায় চিক্সের অ্যাট্রফি হয়ে যায়, মানে ফ্যাট প্যাডটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ঢুকে যায়, দেখবেন টেম্পল মানে সাইডটাও এরকম মনে হয় ঢুকে যাচ্ছে।
তো তখন আমরা ওই জায়গাগুলো ফিলার দিয়ে, ফিলার যেরকম শোনায় মানে ফিলার মানে ফিল করা, গ্যাপটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেইখানে আমরা একটা হাইলোনিক অ্যাসিড দিয়ে ওটাকে ফিল করে দিচ্ছি যাতে জিনিসটা ভরে যায়। ইনফ্যাক্ট আন্ডার আই পিগমেন্টেশন যাদের থাকে অনেক সময়, যে অনেকটা হয় না গর্ত গর্ত হয়ে যায় চোখের তলাটা, তো সেই কারণেও কিন্তু ফিলার্স ইউজ করা হয়, মানে ওই জিনিসের বেশ যথেষ্ট ভালো রেজাল্ট দেয় ফিলার্স। আচ্ছা, এবার এই যে অনেকে আছে যারা অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস, মানে অ্যাক্ট্রেস অ্যাক্টর দুটোই আছে, যারা ফিলার্স নিয়ে অনেক সময় তাদের মানে তারা একটা এমন ট্রিটমেন্ট করলো যে তাদের দেখতে অন্যরকম হয়ে গেল, কিন্তু ওরা প্লাস্টিকের মতো হয়ে গেল। দেখুন এটা কি ভাবে এটা ডিপেন্ড করছে যে কতটা অ্যামাউন্ট অফ ফিলার ইউজ করছে, কার আন্ডারে করছে, একটা এক্সপার্টিজেরও ব্যাপার থাকে, ঠিক আছে। এবার কতটা অ্যামাউন্ট, সে যদি নিজেও, অনেক সময় পেশেন্ট কিন্তু নিজে এসেও বলে যে আমি একদম টোন্ড ফেস চাই, একদম কন্ট্যুর থাকবে, যেটা নোজ একদম শার্প থাকবে, তো তখন সেই ক্ষেত্রে কি হয়, ডক্টরও তখন মনে হয় যে ঠিক আছে ফিলারের অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, ঠিক আছে। এবার আবার কিছু লোক আছে যারা বলে না আমি একটা ন্যাচারাল লুকিং লুক চাই, তখন অ্যাকচুয়ালি ওটা অ্যামাউন্ট করে, মানে ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ দ্য ফিলার, কতটা দেওয়া হচ্ছে, কোন এরিয়াজে দেওয়া হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, বেশ। এই যে অ্যাস্থেটিক শব্দটা যে অ্যাড হয় এর সঙ্গে, স্কিন কেয়ারের সঙ্গে, এই অ্যাস্থেটিক্সটা ঠিক কি মিন করে? অ্যাস্থেটিক্স হচ্ছে কিছুই না, অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্যটা বজায় রাখা। অ্যাস্থেটিক যে শুধু স্কিনে হয় দেখবেন না, এখনকার দিনে অ্যাস্থেটিক্স রুম ডেকোরেশন সবকিছুর মধ্যে অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্যটা বজায় রাখা, ঠিক আছে, সেটাই হলো এইটার এক্সটেনশন। ডার্মাটোলজি হচ্ছে যেটা আমরা ডিল করি হচ্ছে রোগ নিয়ে, যেটা কোর ডার্মাটোলজি। এবার এখন একটা যেহেতু সবাই এত বেশি কনসার্ন এই নিয়ে, তো এখন অ্যাস্থেটিক ডার্মাটোলজি বলেও একটা ব্রাঞ্চ এক্সটেন্ড হচ্ছে, মানে যেটা আপনার ডিল করছে জাস্ট বিউটিফিকেশনটা নিয়ে, ওটাই কারণেই এটা অ্যাস্থেটিক ডার্মাটোলজি। বেশ, একটা মানুষ কখন ডিসাইড করবে যে তার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত? দেখুন, ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার তো অনেক কারণ আছে, এখনকার দিনে তো প্রচুর কারণ আছে। কেউ যদি ভাবে যে না আমি একটা বেসিক স্কিন কেয়ার রুটিন স্টার্ট করতে চাই, সেটার জন্যও সে যেতে পারে, কেন কি ডার্মাটোলজিস্ট তার স্কিনটা অ্যানালাইজ করবে, তার মুখে কি যাবে, তার এজ কি, ঠিক আছে, তার ওয়ার্ক লাইফেও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, তার কিরকম ওয়ার্ক স্টাইল, তার নাইট শিফট কিনা ডে শিফট কিনা, সেইগুলো কিন্তু মাথায় রেখেই আমরা ফর্মুলেট করি যে কী দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেটার জন্যও যেতে পারে। অবভিয়াসলি ডিজিজ হলে তো ডার্মাটোলজিস্টে, সে একটা র্যাশ হোক, ঘামাচি হোক, সেটার জন্য আমার মনে হয় হট করে দুম করে একটা কিছু কিনে না লাগিয়ে ডার্মাটোলজিস্ট দেখিয়েই করাটা বেটার, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ধরুন আপনার মনে হচ্ছে যে আমি 25 বছর বা 30 বছর, যে আমি এখন থেকে অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট স্টার্ট করতে চাই, আমি ফেসটাকে ঠিক রাখতে চাই, সেটার জন্যও আসতে পারে ডার্মাটোলজিস্টের জন্য। আপনার যদি কোনো কনসার্ন তেমন নাও থাকে, জাস্ট আপনি গেলেন ডার্মাটোলজিস্টের কাছে, আপনার স্ক্যাল্প অ্যানালাইজ করলো, ফেস অ্যানালাইজ করলো, যে এখন থেকে কি করলে ভালো হয়, সেটাও করতে পারেন, ঠিক আছে। দেয়ার ইজ নো টাইম, স্পেসিফিক টাইম টু ভিজিট আ ডার্মাটোলজিস্ট। বেশ, একটা জিনিস আমি জাস্ট বলতেই মাথায় এলো, যে অ্যালোভেরা ওই যে পাতাটা হয় না, ওটা অনেক সময় কেটে অনেকে ডিরেক্টলি মুখে লাগিয়ে নেয়, সেটা কি লাগানো ঠিক, বা সেটা কি? দেখুন, অ্যালোভেরা হচ্ছে একটা কুলিং এফেক্ট দেয়, ঠিক আছে, হিউম্যাকট্যান্টের কাজ করে। হিউম্যাকট্যান্ট মানে হচ্ছে ওটা জল অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, তো একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়, ডেফিনেটলি দেয়। বাট কি হয়, অনেক সময় যখন আমরা ডাইরেক্ট গাছ থেকে লাগাচ্ছি, অনেক সময় সেটার মধ্যে জার্মস থাকতে পারে, ঠিক আছে। এবার যখন আমরা বাজার থেকে যে অ্যালোভেরা ক্রিম কিনে আনছি, সেটা একটা প্রসেসড ওয়েতে তৈরি করা, পার্টিকেল স্ট্রাকচার এমন একটা মানে সাইজে এনেছে যেটা আপনার স্কিনে পেনিট্রেট করবে। বাট আপনি ডাইরেক্ট যখন গাছ থেকে কেটে লাগাচ্ছেন, সেটা কিন্তু অতটা ভালো পেনিট্রেশন হবে না, প্লাস একটা জার্মসের ভয় থাকে। আমি অনেক সময় দেখেছি ডাইরেক্ট লাগিয়েও হয়তো অনেক র্যাশ বা প্রবলেম হয়েছে। তো আমি কখনো সাজেস্ট করবো না যে ডাইরেক্ট গাছ থেকে লাগিয়ে ইউজ করা যাক। বেশ, আর ন্যাচারাল রেমিডিস যদি বলতে হয়, বা ন্যাচারাল প্র্যাকটিসেস, যেরকম আমাদের ছোটবেলায় যেরকম আপনি সর্ষের তেল নিয়ে প্রথমে কথা বললেন, সেরকম অনেকে হলুদ ইউজ করে, অনেকে না অনেকেই করে, আমি দেখেছি হলুদ লাগায়, তারপরে অনেক কিছুই করে। এই যে ছোট ছোট ন্যাচারাল রেমেডি নামে যেগুলো জিনিসগুলো করে, এগুলোর মধ্যে কি কি করা ঠিক, কি কি করা ঠিক নয়? দেখুন, আমি তো বলবো হলুদটা রান্নায় দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে, মুখে না লাগিয়ে। তো হলুদে অনেক সময় ইরিটেশন, যেগুলোকে আমরা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি,
হলুদে হয়, তারপরে আপনার নিম পাতা যেটা লাগানো হয়, নিম পাতা খুব লাগায় কিন্তু ডাইরেক্ট আমি দেখেছি রস করে, বা এগুলো সবকিছু কিন্তু ইরিটেন্ট ডার্মাটাইটিস করে। ঠিক আছে। আচ্ছা, রাইস পাউডার মানে ভাতের মাড় লাগায় অনেকে। ভাতের মাড়টা দেখুন এখন কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে আছে, তো সেটা লাগাচ্ছে লোকজন কোরিয়ান স্কিন কেয়ার। বাট আমি এখন অনেক ইনফ্লুয়েন্সারকেও দেখেছি বাড়িতে দেখাচ্ছে কি করে প্রিপেয়ার করতে হয়। বাট অ্যাকচুয়ালি দেখুন ভাতের মারে না কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে আর এমন কিছু এনজাইমস থাকে যেটা আপনার ব্লেমিশেসগুলো মানে দাগগুলোকে কম করে। ঠিক আছে। তো একদিকে আমি বলবো না যে ওটার কোনো এফেক্ট নেই, অবভিয়াসলি আছে। যখন আপনি ওটাকে টোনার হিসেবে ইউজ করছেন, ফেস মাস্ক হিসেবে একটা হাইড্রেশন দেয়, ঠিক আছে, টোনার হিসেবে হাইড্রেশন দেয়। বাট ডাইরেক্ট বাড়িতে যে ভাতের মাড়টা করছে সেটা আদৌ কতটা এফেক্টিভ কিনা সেটা নিয়ে আমারও ডাউট আছে। বেশ বেশ, মানে এই আর হলুদ আর যে বললেন নিম পাতা, এই সমস্ত যে হলুদ নিম পাতা এগুলো তো মানে খুবই কমন, বাড়িতে একটু ঘামাচি হলেও আমি দেখেছি হলুদ নিম পাতা লাগিয়ে দেয়, তারপরে এত ফ্লেয়ার আপ হয়ে যায় তখন আমাদের কিন্তু অনেক মেডিকেশনস দিয়ে সেটাকে কমাতে হয়। এবার আমি এরকমও দেখেছি মানে পুরো ঘায়ের মতন বয়েলসের মতন হয়ে গেছে পরে, তো খুব সিভিয়ার ফর্মে হয়ে যায় সেগুলো। আচ্ছা, এবং সেটা মানে ওই রকম ভাবে ইউজ করা একেবারেই উচিত নয়। একদম। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি বেসন লাগায় না, বেসন লাগায়, দই হোক, আর একটা টুথপেস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, টুথপেস্ট হচ্ছে একনেতে লাগায়, পিম্পলসে লাগায়, যেটা নাকি বলে যে কমিয়ে দেয়। ঠিক আছে। এবার টুথপেস্টে কিছুটা অ্যান্টিসেপটিক তো অবভিয়াসলি থাকে এবং কুলিং এফেক্ট থাকে, তো আপনার একটা সুদিং কুলিং হবে, বাট ওটা কিন্তু অনেক বেশি পরে ধরুন পাস্টিউল ফর্মে হয়ে যেতে পারে। ঠিক আছে। তো টুথপেস্ট তো একদমই না, ওটা দাঁতেই লাগানোর জিনিস, তো দাঁতেই লাগানো ভালো। আর হচ্ছে দইটা অনেকে লাগায়, দইটা আমি দেখেছি, দই বা দুধের শর্ট যেটা হয়, তো ওগুলো তো সব কিন্তু একটা অ্যাসিডিক, ল্যাকটিক অ্যাসিড থাকে। তো এনি ফর্ম অফ অ্যাসিড হচ্ছে আপনার ফেসকে একটা এক্সফোলিয়েশন দেয়। ঠিক আছে। তো ইনস্ট্যান্ট আপনার মনে হতে পারে যে একটা মানে গ্লো আসছে, হাইড্রেশন হচ্ছে, বাট রেগুলার আমার মনে হয় সেটা ইউজ না করাটাই বেটার টু আপনি কোনো ডক্টরের গাইডেন্সে সেরামস, প্রপার ময়েশ্চারাইজার এগুলো ইউজ করাটা কিন্তু অনেক বেটার। বেশ, এবার এই যে আর মোটামুটি আমরা অনেকটা স্পেকট্রামই কভার করে নিয়েছি মোটামুটি। এই যে কয়েকটা টার্ম আছে আমি জাস্ট একটু ক্লিয়ার করতে চাই, যেমন এই যে টোনার, তারপরে সিরাম, কি ক্লেনজিং টোনিং সিরাম, এরকম কিছু বলে বোধহয়, ক্লেনজিং টোনিং সিরাম। হ্যাঁ বাবা, দেখেছেন আমরা কিছু জানা আছে। এই ক্লেনজিং, টোনিং আর এই তিনটে জিনিস কি কি করে স্কিনের সঙ্গে? ক্লিনজিং সবারই করা উচিত, কারণ ক্লিনজিং হচ্ছে আপনার ফেসে যে ডার্টটা জমছে বা ডেড সেলস রোজ তৈরি হয় সেটাকে ক্লিন করছে, আপনার পোর্সটাকেও ক্লিন করছে, সবারই করা উচিত। সে ড্রাই ফেস হোক, সেন্সিটিভ হোক, অয়েলি হোক। এবার ক্লিনজার সেটার উপর ডিপেন্ড করবে, ড্রাই ফেসের জন্য এক রকমের, যাদের অয়েলি ফেস তাদের জন্য আলাদা, সেটা একটা গেল। টোনার হচ্ছে অ্যাকচুয়ালি টোনারটা আগেরকার দিনের ডক্টরসরা খুব রেকমেন্ড করতো, কেন কি আগেরকার দিনে যে ফেস ওয়াশগুলো আসতো সেগুলো একটু হার্শ হতো। ঠিক আছে। তো আমাদের স্কিনের যে পিএইচটা হতো সেটাকে ডিসব্যালেন্স করে দিত, তো ওটাকে টোনার হচ্ছে আবার পিএইচটাকে নর্মালাইজ করার জন্য। তো টোনার এটা হচ্ছে কাজ। বাট ঠিক আছে, তো এমন কিছু থাকে না যেটা আপনার খুব হার্শ হচ্ছে বা স্কিনের পিএইচটাকে খুব ডিস্টার্ব করছে। তো এখন যদি কেউ মনে করে আমি টোনার ইউজ করবো না, দ্যাট ইজ ফাইন। ওকে, ঠিক আছে। আর তারপরে ক্লিনজিং, টোনিং আর সেরাম হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্ম অফ এমন একটা জিনিস যেটা আপনার সেটা ডিফারেন্ট টাইপস অফ সেরামস আছে স্পেসিফিক ফর ইয়োর স্কিন কনসার্ন। বেশ, ওটা কি করে স্কিনের সঙ্গে? এবার ডিফারেন্ট টাইপস আছে। ঠিক আছে। এবার পিগমেন্টেশনের জন্য এক রকমের সেরামস আছে, সেরামস আপনি ইউজ করলে এবার ধরুন যে পিগমেন্টেশনের গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে আমরা অ্যাজিলিক অ্যাসিড দেওয়া হয়, ওগুলো সব হচ্ছে এক্সফোলিয়েশনের কাজ করে, প্লাস আপনার যে পিগমেন্ট প্রোডাকশন আছে সেটাকে কম করছে। আচ্ছা বেশ। এবং এটা এই সিরামটা শুধুমাত্র প্রোটেক্ট আওয়ার স্কিনও হতে পারে? প্রোটেক্ট বলতে দেখুন, সেরাম যে সবার লাগালে প্রোটেকশন হবে এরকম কিছু না। যেরকম আমি বললাম বিলো 25 কোনো সেরামের তেমন বিশাল যে রোল আছে তেমন কিছু না। আফটার 25 যেটা আমরা মেনলি দিই ফর অ্যান্টি এজিং পারপাস, আর হচ্ছে অনেকেরই পিগমেন্টেশনের প্রবলেম আসে সেটার জন্য। বেশ। আবার অনেকের ড্রাইনেস থাকে সেটার জন্যও সেরামস দেওয়া হয়, অয়েল কন্ট্রোলের জন্যও সেরাম দেওয়া হয়। সেরাম ডিফারেন্ট পারপাসের জন্য ইউজ করা হয়, সেটা ডিপেন্ড করছে পেশেন্টের কি কনসার্ন আছে অ্যাকচুয়ালি। আরেকটা খুবই এই নিয়ে প্রচুর হয়,
সেটা কি এই যে ড্যান্ড্রাফ বিষয়টা, সেটাও কি একটা ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত? কেন কি ড্যান্ড্রাফ, দেখুন ড্যান্ড্রাফ আমরা যেটা বুঝি যে ফ্লেকিনেস, একটা সাদা সাদা খোসা খোসা হচ্ছে, ঠিক আছে। এবার ড্যান্ড্রাফ কিন্তু একটা হচ্ছে ফাঙ্গাল কজের জন্য হতে পারে, আরেকটা হচ্ছে আপনার স্কিন মানে স্ক্যাল্প হয়তো ড্রাই টাইপের, যেটা হচ্ছে ডেড সেলসটাই ওরকম ভাবে ফ্লেকিনেস হয়ে উঠছে। তো দুটো কিন্তু আলাদা ভাগ হয়ে যাচ্ছে, দুটোর কিন্তু মানে হেয়ার কেয়ার কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবার ড্যান্ড্রাফ যখন ফাঙ্গাল ইনফেকশনের জন্য হচ্ছে তখন আমরা দিই সার্টেন মেডিকেশনস দিতে হয়, সেটা কিন্তু একটা অন্যরকম হয়, একটা ইয়েলোইশ গ্রিজি টাইপের একটা লেগে লেগে থাকে, হালকা হলদেটে টাইপের, ঠিক আছে। তো সেটাতে তো আমাদের অ্যান্টি ফাঙ্গাল দিতে হয়। এবার ধরুন তাদের ক্ষেত্রে আমরা বলি তেল লাগাতে না, হেয়ার অয়েল, এটা একটা খুব কমন কোয়েশ্চেন থাকে, হেয়ার অয়েল করাটা ঠিক কিনা। তো হেয়ার অয়েল আমরা ডার্মাটোলজিস্টরা তো কখনো সাজেস্ট করি না, কেন কি আমাদের স্ক্যাল্পে গ্ল্যান্ডস থাকে যেগুলো অয়েল প্রোডাকশন করে, ঠিক আছে। তো এক্সট্রা যে কিছু করে লাভ আছে সেরকম কিন্তু না, বা যে আমরা অয়েল লাগাচ্ছি সেটা যে পেনিট্রেশন হচ্ছে আপনার হেয়ার ফলিকলস অব্দি সেরকমও কিন্তু না, ঠিক আছে। সেটার জন্য অয়েলটাকে সার্টেন একটা টেম্পারেচারে হিট করতে হয়, তো সেটা কেউ করে না। বা ভালো করে মাসাজ করে সার্কুলেশনটাকেও মানে বাড়াতে হয়, সেটাও কেউ করে না। তো হেয়ার অয়েল যখন আমরা বলি যে সেটা আপনার হেয়ার ময়েশ্চারাইজেশনের জন্য করতে পারে, অনেকে ফ্রিজি হয়, ঠিক আছে, তো সেই কারণে হেয়ার স্ট্র্যান্ডসে লাগাতে পারে, ঠিক আছে। বাট তাও আমরা বলি যে 2-3 ঘন্টা পরে ধুয়ে ফেলতে, কারণ কি বেশি অয়েলি স্ক্যাল্প হলে কিন্তু ড্যান্ড্রাফ হবেই। তো হেয়ার অয়েলিংয়ের সেরকম বিশ্বাস মানে কিছু রোল নেই। তো আর যাদের স্ক্যাল্পটাই হচ্ছে ড্রাই টাইপের তাদের জন্য সার্টেন আবার কিছু লোশনস দিতে হয়, সার্টেন আলাদা কিছু শ্যাম্পু আছে, মাইল্ড শ্যাম্পু আমরা বলি তাদেরকে ইউজ করতে, আর কন্ডিশনার তো অবভিয়াসলি ইউজ করতে। তো তারা কিন্তু স্ক্যাল্পের ময়েশ্চারাইজেশন করতে পারে, ঠিক আছে। তারা চাইলে মাঝে মধ্যে স্ক্যাল্পে হেয়ার অয়েল, আমি বলবো না সবসময়, আর ওভারনাইট তো কখনোই হেয়ার অয়েল লাগানো উচিত না, ঠিক আছে। সে আপনার স্ক্যাল্প ড্রাই হোক অয়েলি হোক একদমই না, সে লাগালেন 2 ঘন্টা রাখলেন ধুয়ে ফেললেন, বাস এইটুকুই। তো এটাই হচ্ছে অবভিয়াসলি এই জন্য ডার্মাটোলজিস্টের কাছে যান, আপনি নিজেও জানেন না কী কারণে আপনার এরকম হচ্ছে, চেক করান, তারপরেই ট্রিটমেন্টটা স্টার্ট করুন। এই অনেকটাই কভার করলাম, শুধু শেষটা আমি একটা জিনিস নিয়ে করতে চাই, এটা হলো অনেক জায়গাতে অনেক বিউটি পার্লার, হ্যাঁ অনেক কি বলবো, অনেক ফ্রিল্যান্স যারা বিউটি এক্সপার্টস, তারা না একটি শব্দকে ইউজ করে ট্রিটমেন্ট, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে তাদের তো ট্রিটমেন্ট করার অধিকার নেই, তারা তো ডক্টর নয়। এবং আজকের দিনে একটা লোক সে চুজ করতে চায়, সে স্কিন কেয়ার নিয়ে খুবই চিন্তিত, একটি মেয়ে ধরুন সে স্কিন কেয়ার নিয়ে চিন্তিত, তার মনে হচ্ছে যে আমি কোথাও একটা গিয়ে আই নিড টু ট্রিট মাই স্কিন। তো সেখানে প্রথম প্রশ্নটা হলো কিভাবে চুজ করবে যে আমি অনেক রকম নিশ্চয়ই এখন আছে চারিদিকে, বিভিন্ন রকম টার্মস আমরা খুব শুনতে পাই, যেমন ওই ফেসিয়ালেরও বিভিন্ন ধরনের টাইপ, এরকম ফেসিয়াল ওরকম ফেসিয়াল। আগে আমরা শুনতাম, আমার ছোটবেলায় ছিল গোল্ড ফেসিয়াল, এটা হলো বেস্ট জিনিস, হ্যাঁ। এবার আজকের দিনে হাইড্রা ফেসিয়াল, তারপরে কি এই ফেসিয়াল ওই ফেসিয়াল, অনেক ফেসিয়াল। এই যে এত কিছু করার জন্য, এত কিছু না করে একজন যদি চুজ করতে হয় যে আমি ঠিক কি দেখে চুজ করব যে হোয়াট শুড বি মাই ক্লিনিক, আমি কিভাবে চুজ করব এটা? ফার্স্ট অফ অল এমন একটা স্কিন ক্লিনিক চুজ করবেন যেখানে একটা ডার্মাটোলজিস্ট আছে, আপনার স্কিন, আপনার স্ক্যাল্প, হেয়ার সব কিছু সে অ্যানালাইজ করবে। কারণ কি এখন চারিদিকে প্রচুর এরকম ক্লিনিক আছে, পার্লার আছে, যেখানে যে কেউ অনেক কিছুই ট্রিটমেন্ট বলে চালাচ্ছে, বাট কতটা কি সেফ জিনিস ইউজ করা হয়, জিনিস বলছি কেন কি অনেক মেশিনস আছে যেগুলো যেরকম হাইড্রা ফেসিয়াল, ঠিক আছে, সে পার্লারেও করা হচ্ছে, ঘরে এসেও অনেকে করছে, বাট অথেন্টিক যেটা না আপনার একটু মানে নলেজ, সবাই যে এত কিছু সেরামস নিয়ে এত কিছু নিয়ে নলেজ গেইন করে নিয়েছে, আমার মনে হয় একটু দরকার হলে এইসব ব্যাপারেও একটু নলেজ গেইন করে যে অথেন্টিক মেশিনটা কী অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেই সব জেনে প্রপার একটা কার আন্ডারে সে করাচ্ছে, তার কি নলেজ আছে, কি ডিগ্রি আছে, সেই সব জেনেই কিন্তু তাদের কাছে যাওয়া উচিত। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে সেটা আমি জানি আপনি অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে আছেন, ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে এই যে এই মানে আপনি যেখানে
মানে ইয়ে প্র্যাকটিস করেন এবং আপনার ক্লিনিকে কি হোয়াট উই ক্যান গেট, মানে সব কিছু ওই জায়গার থেকে কিভাবে অ্যাপোলো? দেখুন, আমাদের ক্লিনিকে অ্যাপোলো কসমেটিক ক্লিনিক যেটা, অ্যাপোলো কসমেটিক, হ্যাঁ, তো সেখানে আমাদের আমরা সব ডার্মাটোলজিস্টরা আছি যারা এসব নিয়েই ডিল করেছে। আমাদের অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স আছে। তো পেশেন্ট আসলে তাদেরকে আমরা যথেষ্ট ভালো করে প্রথমে হিস্ট্রি টেকিং করা হয়, এক্সামিনেশন করা হয়, স্কিন অ্যানালাইজার আছে যেটা দিয়ে আমরা স্কিন অ্যানালাইজ করি, ঠিক আছে? তো সব কিছু অ্যানালাইজ করে পেশেন্টের কি কনসার্ন আছে সেই সব বুঝে প্রপার আমাদের ডিফারেন্ট টাইপস অফ অনেক ধরনের মেশিনস আছে। সে আপনার কেউ যদি বলে না জাস্ট আমি বেসিক স্কিন কেয়ার করতে চাই, প্লাস হচ্ছে ধরুন মান্থলি বেসিসে ফেসিয়াল কিছু করাতে চাই, তো আমাদের তো পার্লার বেসড ফেসিয়াল তো না, এগুলো হচ্ছে সবই মেশিন বেসড ফেসিয়াল, ঠিক আছে? এবার মেডি ফেসিয়াল আছে, হাইড্রা ফেসিয়াল আছে। হাইড্রা ফেসিয়াল তো খুব কমনলি এখন শোনা যাচ্ছে। তো এইটা কিন্তু জাস্ট মানে ডিপ ক্লিন আপ হয়, প্লাস সেরাম আর ওয়াটার ইনফিউজ করা হচ্ছে আপনার স্কিনের আন্ডারে, তো যেটা আপনার একটা হাইড্রেশন প্লাস গ্লো অনেক দিন ধরেই দেয়, যেটা ঠিকভাবে করা এবং সেটা খুব এক্সপার্টের আন্ডারে করতে হবে। কারণ কি দেখুন, অনেকের ফেসে হয়তো সেটা নাও যেতে পারে, তাই না? ওটা কোনো সেন্সিটিভ বা কিছু একটা আন্ডারলাইং তার প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রেকমেন্ড করিও না। আবার অন্য ধরনের মেডিফেশিয়ালস আছে যেগুলো আমরা সার্টেন কাস্টমাইজ করি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস। মেডিফেশিয়াল, হ্যাঁ, মেডিফেশিয়াল মানে মেডিকেল গ্রেড ফেশিয়াল। তো ওটা এই টার্ম দেওয়া কেন কি, ওটা ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট। সে আপনার অনেক সময় ইনফ্যাক্ট এক্সিমার জন্য আমরা কিছু ফেশিয়াল করি, মেডিফেশিয়াল, যেটা আমরা সেরমভাবেই কাস্টমাইজ করি পেশেন্টকে দেখে, ঠিক আছে? তো এরকম না যে শুধু আপনার স্কিন কেয়ারের জন্য, ইনফ্যাক্ট কোনো ডিজিজও যদি থাকে সেটার জন্যও কিন্তু অনেক রকমের ট্রিটমেন্টস আছে। প্লাস অন্য ধরুন কনসার্ন আছে, যাদের পিগমেন্টেশন হোক, মেলাজমা হোক, সেটার জন্য আমাদের লেজার আছে, মানে সব থেকে অ্যাডভান্স টেকনোলজি যেগুলো, সেইগুলোই আছে। তো যেগুলোর আপনার কোনো সাইড এফেক্ট, লেজার শুনলে মানুষ অ্যাকচুয়ালি অনেক ভয় পেয়ে যায় যে বাবা কি হয়ে যাবে, সেরকম কিচ্ছু না। ওগুলো জাস্ট সুপারফিশিয়াল স্কিন লেয়ার অবধিই যায়, যেটা আপনার পিগমেন্টেশনকে টার্গেট করছে। কোনো সাইড এফেক্ট নেই, কোনো মানে এরকম না যে রেডনেস হয়ে যাবে, বিশাল জ্বালা করবে, এরকম কিছু না। হালকা কোনো ডাউন টাইম নেই যে আপনি সে পরের দিনই আপনার নর্মাল ব্যাক টু লাইফ যা আছে নর্মাল কাজকর্ম সবই করতে পারবেন, ঠিক আছে? এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এই ট্রাস্টটা করা যায়। বেশ, তো আজকের এপিসোডে আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে কথা বললাম। আমার অনেক আজকে মনে হচ্ছে বা যাক স্কিন নিয়ে একটুখানি জ্ঞান হলো আমার। আপনিও এবার স্কিন কেয়ার করতে পারবেন। আমিও একটু স্কিন কেয়ার করতে পারবো, যেটা অনেক দিন ধরে করা হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে এজিং, এই বিষয়টা, এজিং বা অ্যান্টি এজিং, এই বিষয়টাকে খুব ইয়ে না করে, খুব অ্যাগ্রেসিভলি না দেখে, ওটা যদি একটু আগে থেকে শুরু করা যায়, যেমন ম্যাডাম বলছিলেন, সেইটা আমার মনে হয় অনেক বেশি আজকের দিনে খুব লোকে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে অ্যাবাউট অ্যান্টি এজিং। সেটা না করে বিষয়টা আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে আর এরকম না যে সবাই এক্সপেক্ট করে কি আমি গেলাম আর জাস্ট সাথে সাথে ঠিক হয়ে গেল ম্যাজিকের মতো, এটা পসিবল না। এটা একটা স্লো প্রসেস, আপনাকে একটু টাইম দিতে হবে, পেশেন্স রাখতে হবে। কেন কি যে কোনো ট্রিটমেন্টে কিন্তু আপনার স্পেশালি স্কিনের ক্ষেত্রে আপনার 2-3 মাস তো মিনিমাম আপনাকে দিতেই হবে, মিনিমাম, সেটা টু মানে ফিল যে হ্যাঁ আমার কোনো চেঞ্জেস আসছে। এবার সেটা এক্সটেন্ড করতে হবে 6 থেকে 9 মাস অবধি। আর আপনাকে সেই জিনিসটা ধরে রাখতে হবে। এজিং কিন্তু আমরা ধরুন প্রসিডিওর করে পেশেন্ট বলি হয়ে গেল তো আর তো লাগবে না, সেরকম কিন্তু না ব্যাপারটা। দেখুন, আমরা যেটা করছি আপনার প্রসেসটাকে স্লো ডাউন করছি, কোলাজেন শেষ হচ্ছে আপনার, আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? এবার ধরুন আপনি আর করলেন না, তো আপনার তো কোলাজেনটা আবার ডিগ্রেড করছে, তাই না? আমাদেরকে তো সেটা আবার বিল্ড আপ করতে হবে। তো ওটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ওই একবারে যদি কেউ বলে যে আমার ওয়ান টাইমে হয়ে যাবে, এটা কিন্তু পসিবল না। অ্যান্টি এজিং তো একদমই পসিবল না সেই ক্ষেত্রে। ঠিক আছে, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, এবং আমার মনে হয় জেনারেলি সমস্ত স্কিনের সমস্যা নিয়েই আমরা মোটামুটি কথা বলে নিয়েছি, ইনক্লুডিং ড্যান্ড্রাফ, ইনক্লুডিং হোম রেমেডি, সব কিছু নিয়ে। এবং আজকের এপিসোডে আমার মনে হয় এই যে ইনফরমেশনটা আপনারা পেলেন, এটা আমার তো হেভি মজা লাগলো, আপনাদেরও মজাই লেগেছে বলে আমার ধারণা। সো আজকে থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস মাচ উইথ আস। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is correct. Tata.